নমস্কার বন্ধুরা, মধ্যমগ্রাম আমার তোমার ফেসবুক গ্রুপের পরিচালক ডায়াগনস্টিকের আয়োজনায় আমাদের আজকে যে স্বাস্থ্য সচেতনতার জন্য যে অনুষ্ঠান করোনা ভাইরাস এর উপর শুরু করব। তার আগে পরিচয় করে নিই আমাদের অতিথিদের সাথে। আমার ডান দিক থেকে রয়েছেন ডক্টর সুজিত ঘোষ, ডক্টর অভিজ্ঞান মাঝি, ডক্টর নীলোৎপল কুলবী এবং ডক্টর সুজিত ঘোষ। বন্ধুরা, আমাদের এই লাইভ অনুষ্ঠান মূলত আমাদের যেটা উদ্দেশ্য আপনারা দেখেছেন হয়তো আমাদের মধ্যমগ্রাম আমার তোমার ফেসবুক গ্রুপ থেকে প্রথমেই একটি অনুষ্ঠান করা হয়েছিল সচেতনতামূলক। আজকে যে অনুষ্ঠানটি করা হচ্ছে সেটা এই মুহূর্তে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের যেহেতু আমরা জানি এর ব্যাপকতা যেরকম বেড়েছে সাথে সাথে বেড়েছে আতঙ্ক, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা সরাসরি ফোন নাম্বারে ফোন করতে পারেন। আমাদের দুটি ফোন নাম্বার দেওয়া আছে গ্রুপে, এবং যদি তো প্রশ্ন করতে পারেন। আমি কিছু দর্শকরা আমাদের কাছে পাঠিয়েছে ইতিমধ্যেই উপসর্গ নিয়ে একটি প্রশ্ন বলে আমরা বুঝবো এটা তাদের জন্য ডাক্তারবাবুদের কি পরামর্শ। আমি সুজিত বাবুর কাছে চলে যাব যে কি কি হলে আমরা এটা বুঝবো এটা সাধারণ করোনা, এটা আমরা বুঝবো কি করে। নমস্কার, আমি যারা দর্শকরা আমাদের সঙ্গে আছেন তাদের শুভ অপরাহ্ন জানাচ্ছি। দেখুন, এই যে কোভিড-19 যেটা নিয়ে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ছি, নোভেল করোনা ভাইরাসের দ্বারা যে রোগটা হচ্ছে, এটার সঙ্গে সাধারণ যে ফ্লু সেটা কিন্তু প্রাথমিক পর্যায়ে তফাৎ করার কোনো রাস্তা নেই। ফ্লুয়ের মতোই হাঁচি, সর্দি, ড্রাই কাফ, শুকনো কাশি, তার সঙ্গে জ্বর কখনো কখনো থাকতে পারে, এই একই লক্ষণ। এবং 85% কিন্তু বলা হচ্ছে অ্যাসিম্পটোম্যাটিক, মানে কোনো রকমই সিমটম দেখা যাচ্ছে না। আর বাকি 10% যেটাকে বলা হচ্ছে সিভিয়ার, সেখানে মানুষের শ্বাসকষ্ট শুরু হচ্ছে। সেই শ্বাসকষ্ট যদি শুরু হয় এইগুলোর সঙ্গে, তখন আমরা আন্দাজ করতে পারি হয়তো এটা হতে পারে, এবং মাত্র ভেন্টিলেটর দিতে হয়। তখনই সিভিয়ার অথবা ক্রিটিক্যাল অবস্থায় যাচ্ছে, ততক্ষণ কিন্তু সাধারণ ফ্লুয়ের সঙ্গে সিমটমের দিক থেকে তফাৎ করার কোনো উপায় নেই। প্রথম এরকম সিমটম দেখা দিলে আমাদের প্রথম সিমটম দিকে আমাদের উপায় হচ্ছে সাবধানতা অবলম্বন করা। অন্য ফ্লুয়ের ক্ষেত্রেও আমরা যেটা সবসময় বলে থাকি যে এটা একটা ছোঁয়াচে রোগ, সুতরাং যার হয়েছে তিনি যাতে যতটা সম্ভব অন্যের সাথে দূরত্বটা বজায় রাখেন। হাত ধোয়াটা কিন্তু সাধারণ ফ্লুয়ের ক্ষেত্রে প্রযোজ্য, যেটা সাধারণত বলা হয় না, আমরা ডাক্তাররাও হয়তো বলতে ভুলে যাই। কোভিডের আবহে যেটা আমরা বারবার বলছি, সেই একই জিনিস কিন্তু সাধারণ ফ্লুয়ের ক্ষেত্রেও বলতে হয়। তো সেরকম এইরকম যদি কোনো সিমটম দেখা যায়, সর্দি, কাশি, হাঁচি, কারো ক্ষেত্রে মাথা ব্যথা, গলায় ব্যথা এবং জ্বর, তারপরে যদি শ্বাসকষ্ট হয়, তাহলে অন্যের সাথে দূরত্ব অবলম্বন করতে হবে। তাকে যতটা সম্ভব যদি একটু আলাদা ঘরের মধ্যে থাকতে পারেন, তিনি যদি বাইরে না বের, বারবার হাত ধোয়ার দরকার, যাতে তার থেকে অন্যের কাছে জিনিসগুলোই আমাদের করতে হবে। এই সিমটমগুলো একটু বাড়াবাড়ির দিকে যাচ্ছে, তখন যদি পরীক্ষার ব্যবস্থা করতে হবে। এবং যেটা একটু অসুবিধার বিষয় যে পরীক্ষাটা তো সব জায়গায় হয় না, পরীক্ষাটা বিশেষ কিছু জায়গায় হয় এবং পরীক্ষা করানোটা বেশ কঠিন ব্যাপার।
হসপিটালে নিয়ে গিয়ে যেখানে যে যে জায়গাগুলোর পরীক্ষা হয় সেই পরীক্ষার ব্যবস্থাটা করতে হবে। সিমটমের মাধ্যমে খুব একটা এ হতে পারে। দর্শক বন্ধুদের জানাই, সুজিতবাবু যেমন সুন্দরভাবে বললেন, যাদের অনেকের প্রশ্ন আছে শিশুদের নিয়ে, শিশু রোগ বিশেষজ্ঞ উনি, তো পার্টিকুলার কোনো প্রশ্ন থাকলে আমাদের করতে পারেন অবশ্যই। আমি চলে যাব নীলাম্বর বাবুর কাছে, বিশিষ্ট গাইনোকোলজিস্ট। স্যার, সামান্য মানে একটা প্রশ্ন এসেছে, সামান্য কিছু অসুস্থ হলেই মানুষ নিজেকে করোনা রোগী ভাবছে, এই ক্ষেত্রে করণীয় মানে যেটা বলছিলাম, মানে রোগ যতটা ছড়িয়েছে তার থেকে বেশি ছড়িয়ে বয়স্ক মানুষ থাকে তার সঙ্গে তার সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা উচিত। বিশেষ করে তার যদি অন্য কোনো কোমরবিডিটিস থাকে, যেমন হাইপারটেনশন থাকে, প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে বা ক্যান্সার রোগী হন, সেক্ষেত্রে তার ক্ষেত্রে অবশ্যই বাড়ির ফ্যামিলি মেম্বারের থেকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা উচিত। ডাক্তারবাবু একজন প্রশ্ন করেছেন যে এই সময় প্রেগনেন্ট মহিলাদের কি ধরনের সচেতনতা অবলম্বন করা উচিত? এক্ষেত্রে একটা জিনিস বলার আছে, যেটা হচ্ছে প্রেগনেন্ট মহিলাদের আলাদা করে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কেননা এটা মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষেত্রে যা যা করণীয় দরকার প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে তাই করণীয় দরকার। এবং এমন নয় যে প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে অন্য কোনো মানে এক্সেস কিছু রিস্ক আছে, তা নয়। বা তার মানে মহিলার থেকে তার বাচ্চা হয়ে যাবে এরকম ভার্টিক্যাল ট্রান্সমিশন আমরা যেটা বলি, তা নয়। কারণ এটা রক্তের দ্বারা কিছু হচ্ছে না, সুতরাং এটার মধ্যে দিয়ে বাচ্চার কাছে চলে যাবে এরকম ভাবনার কোনো কারণ নেই। আরও একটা ব্যাপার আছে, অনেক পেশেন্ট ফোন লকডাউন চলছে, করোনা হয়ে যেতে পারে, বাইরে বেরোবে, এটা কিন্তু একটা খুব ভুল সিদ্ধান্ত। আমরা অ্যান্টিনেটাল কেয়ার যেটা বলি, প্রথম 7 মাস অবধি মাসে একবার করে দেখাতে হবে, তারপরে 7 মাস থেকে 9 মাস অবধি সপ্তাহে 2 সপ্তাহ অন্তর, এবং তারপরে সপ্তাহে একবার। এই দেখাতে আসবে না এরকম ব্যাপারটা নয়। তার কারণ হচ্ছে করোনা ভাইরাসের আতঙ্কে ভোগাচ্ছে বরঞ্চ যে মহিলা প্রেগনেন্ট প্রসূতি, তার এবং তার ভেতর যে বাচ্চা বড় হচ্ছে ফিটাস, তাদের দুজনেরই মানে দুজনেরই ভালো রাখার উদ্দেশ্যে যেমন নর্মাল স্ক্যান করা উচিত বা নর্মাল ডাক্তারদের চেক আপ করে সেটা কিন্তু করানো উচিত। তার কারণ আমরা যে করাই সেগুলো কিন্তু টাইম স্কেল, মানে এমন নয় যে যখন তখন আমরা করাই। একটা সাধারণত প্রথমে করা হয় একটা ডেটিং স্ক্যান বলা হয়, 7 থেকে 8 সপ্তাহ করা হয়, সেটাকে আমরা বলি এমটি স্ক্যান বা নিউক্লিয়ার থিকনেস স্ক্যান। বাচ্চা জড়বুদ্ধি সম্পন্ন হচ্ছে কিনা সেটা আন্দাজ করার জন্য, সেটা 11 থেকে 13 সপ্তাহের মধ্যে করা হয়। তারপরে স্ক্যানটা করা হয়, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট স্ক্যান, যেটা যে কোনো প্রসূতি মহিলা না করতে হবে, সেটা হচ্ছে অ্যানোমালি স্ক্যান, মানে বাচ্চার হার্ট, ব্রেন বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে নাকি, সেটা 18 থেকে 19 সপ্তাহের মধ্যে করা হয়। তারপরে স্ক্যানটা করা হয় 30 সপ্তাহে, তার লাস্ট এবং লকডাউন পিরিয়ডটা আরো 1 মাস বা তার বেশি অবধি এক্সটেন্ডেড হয়েছে। সেই ক্ষেত্রে পরিবারের লোকজনের কি করণীয়? খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন। বাচ্চাদেরকে বাড়িতে আটকানোর এই অবস্থায় খুব মুশকিল ব্যাপার, কিন্তু সামহাও বাচ্চাদেরকে এখন বাড়িতে রাখতেই হবে, কারণ স্কুল ছুটি, অন্যান্য সমস্ত অ্যাক্টিভিটিস ছুটি। সুতরাং বাচ্চাদেরকে বাড়িতে রাখার জন্য মা বাবাকে খুব প্রোঅ্যাক্টিভ হতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। যে তাদেরকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। সেই জন্য বাড়িতে বাবা মাদের প্রোঅ্যাক্টিভ হওয়া বা দাদু ঠাকুমা যারা একসাথে রয়েছেন তাদেরকে প্রোঅ্যাক্টিভ করা, গল্প শোনানো, তাদেরকে বই পড়ানো, তাদেরকে বিভিন্ন ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ করা, লাইক পেইন্টিং, লাইক ছবি আঁকো, মানে আপনি বলছেন এই সময়টাকে বেশ ক্রিয়েটিভ বেস্ট ইউটিলাইজ সেভাবেই করাটা উচিত। এবং স্কুলে বিভিন্ন রকম যারা টিচার্স রয়েছেন বা প্রিন্সিপাল ম্যাডামস রয়েছেন তাদের সাথে যোগাযোগ করা। এখন কিছু স্কুল থেকে বিভিন্ন অ্যাপের মাধ্যমে বাচ্চাদেরকে কিছু কোর্স দেওয়া হচ্ছে, সেগুলোকে ফলো আপ করা, তাদের সাথে রেগুলার টেলিফোনিক যোগাযোগ রাখা, যে কোনো রকম অ্যাক্টিভিটিস স্কুল থেকে দিচ্ছে কিনা, কোনো কারিকুলাম অ্যাক্টিভিটিস দিচ্ছে কিনা, সেগুলো করা। এগুলো খুব ইম্পর্টেন্ট। এরকম ভাবে বাচ্চাদেরকে গেট দেম ইনভলভড। ওদেরকে যত ছেড়ে দেওয়া হবে ওরা তত বিরক্ত প্রকাশ করবে, তত বেশি হাইপারকাইনেটিক হয়ে যাবে, তত বাড়ি থেকে বেরোতে চাইবে। তো ন্যাচারালি সেইভাবে ইটস ভেরি ট্রিকি, কিন্তু বাবা মাদের এখানে খুব প্রোঅ্যাক্টিভ অ্যাক্টিভিটি নিতে হবে। এটা আমার প্রশ্ন ডাক্তারবাবু, এটা তো বাচ্চাদের ব্যাপার। এবার বিষয়টা হচ্ছে আমরা সবাই, বিশেষ করে যারা প্রতিনিয়ত বেশিরভাগ সময়টাই বাড়ির বাইরে কাটাতাম আর কি, এখন আমাদের লকডাউনের পর ঘরে থাকতে হচ্ছে। কিছুটা সময় পেরিয়ে গেছে, অনেকটাই অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু এই সময়টাকে আমি সবার কাছে আর কি জানতে চাইবো কিভাবে
মানসিকভাবে সুস্থ, এবং মানসিকভাবে সুস্থ এটা তো একটা বড় ব্যাপার, কিভাবে থাকা যায়? হ্যাঁ, এখন এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন এটা কিছুদিন আগে WHO একটা রেকমেন্ডেশন দিয়েছে এবং সেটা সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য, সমস্ত দেশের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। সেটা হচ্ছে মেন্টাল হেলথ ইজ বিকামিং আ বিগ ইস্যু না। কারণ সবাই যেহেতু বাড়ির মধ্যে রয়েছে, একটা আনন্যাচারাল পরিবেশের মধ্যে রয়েছে, যেটা অভ্যস্ত নয় মানুষরা, তারা কি করছে, তারা খুব অল্পেতেই অ্যাজিটেটেড হয়ে যাচ্ছে। দেয়ার ইজ সোশ্যাল বন্ডিং তো দূরের কথা, সেখানে অনেক কিছু সোশ্যাল ইস্যুস তৈরি হচ্ছে ফ্যামিলি মেম্বারসদের মধ্যে। এই সমস্তগুলো খুব ডিফিকাল্ট। সেই জন্য আমি প্রথম যে জিনিসটা বলবো সেটা হচ্ছে প্যানিক না করা। মানুষের মধ্যে এখন এরকম একটা ধারণা তৈরি হয়েছে যে আমি বাড়ি থেকে বেরোলেই বোধহয় আমার করোনা হয়ে যাবে, বা আমার জ্বর হচ্ছে, বা আমার গলা ব্যথা হচ্ছে, আমার কোনো অসুবিধা হচ্ছে মানেই হয়তো আমার কোনো করোনা হয়ে যাবে। আমি নিজে ডাক্তার হিসেবে আমার কমন ফ্রেন্ডসদের প্রচুর ফোন খাই যে ডাক্তারবাবু প্রচন্ড গলা ব্যথা করছে, বল কি হলো, আমার কি করোনা হয়ে গেল, আমি করোনা টেস্ট করবো। তো এটা খুবই হাস্যকর ব্যাপার আমাদের কাছে ডাক্তার হয়ে, কিন্তু সত্যি কথা বলতে তারা খুব অ্যাংজাস। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, তারা খুব মানে ইরিটেবল, কি হচ্ছে না হচ্ছে ঠিক বুঝতে পারছে না কেউ কোনোভাবে। প্রত্যেকদিন খবরে একই নিউজ চলছে, এই এতটা 20 জন মারা গেল, এই 4 জন ডিটেক্টেড হলো, এই 5 জন এখানে ডিটেক্টেড হলো। তো ইটস বিকামিং আ নাম্বার থিওরি নাও। তো এই নাম্বার থিওরির মধ্যে গিয়ে কোনো লাভ নেই। সারাদিন মানে কোনো চ্যানেল খুলে বসে থেকে নিউজ দেখা, এটা হচ্ছে সব থেকে একটা বাজে অ্যাক্টিভিটি এখনকার এই সিচুয়েশনে। তো এটা WHO রেকমেন্ডই করেছে যে এখানে একটা খুব দারুণ কথা বলে, এটা আমরা যদি পয়েন্ট করি, যেটা একটা সত্যি একটা বাজে অ্যাক্টিভিটি, আমরা নেগেটিভ নিউজের উপর প্রচন্ড পরিমাণে ফোকাস করছি, যার ফলে আমাদের কিন্তু মানসিক স্বাস্থ্যটা অনেকাংশে ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, এবং আমরা কোনো পজিটিভ নিউজ তো পাচ্ছিই না, বরঞ্চ প্রতিদিন যত দিন যাচ্ছে তত আমরা দেখছি যে মানে ফ্ল্যাট তো হচ্ছেই না কার্ভটা, বরঞ্চ কার্ভটা আরো উঠতে যাচ্ছে আস্তে আস্তে। তো এটা এখন হবে, এটা কোয়াইট এক্সপেক্টেড, প্রত্যেকটা দেশে হচ্ছে, আমাদের দেশেও হবে। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে যে এই অ্যাক্টিভিটির মধ্যে বেশি গিয়ে লাভ নেই। সারাদিনে একবার দুবার নিউজ চ্যানেল খুলে জাস্ট দেখে নেওয়া, ইম্পর্টেন্ট খবরগুলো আপডেট হওয়া, ওইটুকুই আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট ইস্যু। প্লাস আমাদের তো সোশ্যাল মিডিয়া রয়েছে, সোশ্যাল মিডিয়া তো আমরা না চাইলেও বিভিন্ন রকম নিউজ ফিড করতে আমাদের অভ্যস্ত। সুতরাং আমার মনে হয় এই জিনিসটা থেকে বিরত থাকাটা খুব ইম্পর্টেন্ট জিনিস। প্যানিক না করা এবং এই যে বারে বারে নিউজ চ্যানেল দেখা এবং টিভির সাথে গ্লু হয়ে থাকা, কি হচ্ছে না হচ্ছে প্রত্যেক মিনিটে মিনিটে খবর নেওয়া, এই জিনিসটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সেই থেকে বেরিয়ে এসে রাদার আমাদের প্রোডাক্টিভ কাজের মধ্যে নিজেদেরকে ইনভলভ করতে হবে। বই পড়া, মিউজিক শোনা, ফ্যামিলি মেম্বারদের সাথে বসে গল্প করা, কথা বলা। ফোনে ছোটদের ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, আমাদের ক্ষেত্রেও একদমই। এবং এইটা বিভিন্ন রকম মানে সোশ্যাল মিডিয়া থেকে বলুন, মানে হেলথ মিনিস্ট্রি থেকে বলুন, বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানসিক স্টেবিলিটি আনার জন্য এবং মানসিকভাবে বিভিন্ন রকম লোকজনদেরকে হেল্প করার জন্য বিভিন্ন রকম হেল্পলাইন খোলা হয়েছে। এবং এটা সব থেকে বেশি এখন সাধারণ যাদের করোনা হয়নি তাদের কথা বলছি। তো সুতরাং মানসিক হেলথ বা মেন্টাল হেলথ যেটা আমরা বলি ডাক্তার হিসেবে, এটা একটা এখন বিগ ইস্যু না। এটা আমাদের সবাইকে নজর রাখতে হবে যে এই টাইমটা আস্তে আস্তে পাস অন হয়ে যাবে, আস্তে আস্তে আমাদের লকডাউন পিরিয়ড উঠে যাবে, কিন্তু আমাদের বিভিন্ন কাজের মধ্যে ইনভলভ থাকতে হবে। We cannot think always about corona and corona and corona. We cannot do that. আমি ডক্টর সুজিত বাবুর কাছে যাব। একটি প্রশ্ন নিয়ে আমাদের দর্শক বন্ধু পাঠিয়েছেন, অনির্বাণ চৌধুরী মধ্যমগ্রাম থেকে পাঠিয়েছেন। উনি বলছেন যে 80% করোনা এর আগাম উপসর্গ বোঝা যায় না 80% ক্ষেত্রে, সেই বিষয়ে আপনার মতামত জানতে চাইছেন। আর আমাদের অধিকাংশ যখন কোনো নমুনা পরীক্ষা হচ্ছে না, সেই বিষয়ে আমরা অগ্রিম কিভাবে সতর্ক হব যেখানে উপসর্গটা বোঝা যাচ্ছে না, এটা জানতে চাইছেন অনির্বাণ চৌধুরী। অনির্বাণ বাবু, আমি মনে হয় প্রশ্নের উত্তরগুলো আগেই দেওয়া হয়ে গেছে। যে প্রশ্নটা কি ছিল জানো? মানে 80% ক্ষেত্রেই পাওয়া যাচ্ছে না উপসর্গ যতক্ষণ, তখন আমরা কি করব, যেখানে টেস্ট এত কম হচ্ছে? হ্যাঁ, এটা তো আগেই বললাম আমি যে 80% লোক হচ্ছে অ্যাসিম্পটোম্যাটিক, 80% ইনফেক্টেড লোক অ্যাসিম্পটোম্যাটিক, তাদের কোনো সিমটম পাওয়া যাবে না। সুতরাং ওইটাই মানে আমাদের সাবধানতা অবলম্বন করা,
যে যতটা সম্ভব সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা এবং বারবার করে হাত ধোয়ার একটা বিরাট বড় ভূমিকা। এছাড়া আর তো কিছু করার নেই। আর যেটা বললাম, যখন আমাদের মনে হবে যে ব্যাপারটা খুব খারাপের দিকে যাচ্ছে, তখন কোনো ডাক্তারের পরামর্শ নেওয়া, এবং তিনি যদি মনে করেন যে হ্যাঁ এরকম একটা কিছু হতে পারে যেটা আমরা ভয় পাচ্ছি কোভিড-19, তাহলে সেক্ষেত্রে পরীক্ষার ব্যবস্থা করা, এটাই আমাদের করতে হবে। ডাক্তারবাবু, যেহেতু আপনি শিশুরোগ বিশেষজ্ঞ, ছোটদের একটা প্রবণতা থাকে মুখে হাত দেওয়া, খুব ছোট বাচ্চাদের এটা একটা প্রবণতা থাকে। এটা থেকে কি করে আর কি, এটা তো আর ওরা তো বললেও বুঝবে না, খুবই ছোট যাদের কথা বলছি বুঝছে না, তো এখানে কি করতে পারি? কারণ এটা তো একদম ডাইরেক্ট মুখে হাত দেওয়া, মানে বিষয়টা সত্যি দেখুন, কি মানে করা যায়? আপনি যদি মেডিকেলি জানতে চান, হ্যাঁ। সেরকম কিছু সলিউশন পাওয়া যায় যেটা আঙুলে লাগিয়ে দিলে বাচ্চা একবার মুখে দেবে আর দেবে না। আচ্ছা, কিন্তু এটা যে খুব ভালো কিছু কাজ করে এরকম না। সতর্ক থাকাটাই সতর্ক থাকতে হবে, বারবার তাদের বলতে হবে, যেটা আমরা আগে অতটা গুরুত্ব দিয়ে বলতাম না। হয়তো এই কোভিডের পরিবর্তে আমরা হয়তো এটা সচেতন হব এবং ওদের বলতে থাকবো। আমি এখন অনেক বাচ্চাদের দেখছি, খুব ছোট বাচ্চা, তারাও মুখে মাস্ক লাগিয়ে আসছে, যেটা প্রথম দেখতাম যে তারা মাস্কটা খুলে দিচ্ছে জোর করে, আস্তে আস্তে এখন দেখছি যে তারা রাখছে। এবং মাস্কটা যদি রাখে তাহলে হাত দেওয়াটাও কমবে, তারাও আস্তে আস্তে শিখবে। এবং আমরা আশা করবো যে ভবিষ্যতেও, এটা তো শুধু এখনকার বলে না, মুখে হাত দেওয়াটা একটা বাজে অভ্যাস, অনেক কিছু রোগী এর মাধ্যমে আমরা পেয়ে থাকি। তো সেইটা যদি আমরা এই অভ্যাসটা তৈরি করে নিতে পারি, তাহলে হয়তো ভবিষ্যতেও অনেক রোগের হাত থেকে, মানে সেটা পেটের গন্ডগোল হোক, এমনকি রেসপিরেটরি ইনফেকশন, সেগুলো সবকিছু থেকে আমরা রক্ষা পাবো। মানে সেদিক থেকে আমাদের একটা উপকার করলো কোভিড-19, আমাদের উপকার হয়তো আমাদের করে হবে। দিল। মানে এই পরিচ্ছন্ন থাকা বা মাস্ক ব্যবহার করা, এগুলোর জন্য। আচ্ছা, স্বর্ণাক্ষী চ্যাটার্জি মধ্যমগ্রাম থেকে প্রশ্ন করেছেন, অনলাইন কেনাকাটা করতে কি কোনো রকম সমস্যা হতে পারে, সেই বিষয়ে একটু বলুন। মানে এটা আর কি, যেগুলো আমরা শুনছিলাম প্রথম থেকে, কখনো শুনছি পেপার বাহিত বা নোট যেগুলো আসে আমরা কারেন্সি, সেখান থেকে, উনি জিজ্ঞাসা করছেন অনলাইনে যেগুলো কেনাকাটি করছেন এখান থেকে কোনো রকম। এটা নন লিভিং সারফেসের উপরে এই ভাইরাসটা কিন্তু কিছুক্ষণ থাকে। ধরুন প্লাস্টিক জাতীয় জিনিস, স্টেনলেস স্টিল, সেখানে প্রায় 72 ঘন্টা পর্যন্ত থাকে। আর অন্যান্য জিনিসে ধরুন কপারে বলছে সব থেকে কম 4 থেকে 6 ঘন্টা থাকে, মানে ভায়াবল থাকে ভাইরাসটা। কাগজের উপর বা লেদার কোনো একটা কিছু, তার উপরেও হয়তো 1 দিন 2 দিন পর্যন্ত থাকে। সুতরাং অনলাইন যখন কোনো একটা জিনিস আসছে, সেক্ষেত্রেও আমাদের একটু সতর্ক থাকতে হবে, হয়তো তার মাধ্যমেও হতে পারে। এবং সেই একই কথা, মানে আপনি ওই হাত ধোয়া, মানে আপনার জিনিসটা আসলো, আপনি ঘরে নিলেন, জিনিসটাকে যতটা সম্ভব স্যানিটাইজ করলেন, সবকিছু অতটা করা সম্ভব না। তো আপনি যদি বারবার হাত ধুন, তাহলে আপনার হাতে লাগলেও আমাদের কিন্তু রোগটা হয় না। রোগটা হবে তখনই যখন আমাদের কোনো মিউকাস মেমব্রেনের টাচে আসবে। আমরা চোখ, মুখের ভিতর হাত ঢোকানো, নাকের ভিতর মিউকাস মেমব্রেন, সেইখানে যদি আমরা আঙুল ঢোকাই, হাত ঢোকাই, তাহলে কিন্তু তবেই জীবাণুটা ভিতরে ঢুকবে। এবং ভিতরে ঢুকে ওদের যে এই জীবাণুর যে এখন সবাই জানেন এই জীবাণুর স্ট্রাকচারটা, মানে একটা আরএনএ, তার উপর একটা প্রোটিন লেয়ার, তার উপরে আছে লাইপোপ্রোটিনের যে স্পাইকগুলো। সেই স্পাইকগুলো আমাদের শরীরের কিছু AC2 রিসেপ্টর বলে কিছু সেল আছে, সেই সেলগুলোর সঙ্গে অ্যাটাচ করে। ওই স্পাইকগুলো মানে বল অ্যান্ড সকেটের মতো লেগে যায়। তো এই যদি আমরা বারবার হাত ধুই, আমরা এটা হয়তো এখন সবাই জানেন যে হাত ধুলে কি হচ্ছে, ওই লাইপোপ্রোটিনের যে স্পাইকগুলো সেগুলো ভেঙে যাচ্ছে অ্যালকালি সংস্পর্শে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ইনফেকশনের চান্সটা কম। সুতরাং বাইরের যে কোনো জিনিস আসুক, সেটা অনলাইন আসুক বা আমি বাইরের থেকে কিনে আনি, যখনই আমি কিছু একটা জিনিস আমি ঘরে ঢোকাচ্ছি, সেটাকে আমি চেষ্টা করবো যতটা সম্ভব স্যানিটাইজ করার, এবং তার সঙ্গে আমি আমার নিজের হাত দুটোকে যতটা সম্ভব পরিষ্কার রাখবো। এই প্রশ্নের সূত্র ধরে নীলাম্বর বাবুকে একটি প্রশ্ন করি, যে আমরা বাজারে যাচ্ছি, সবজি কিনে আনছি, অনেকে দেখছি বাড়িতে ওই সবজিগুলোকে রোদে রেখে দিচ্ছে কিছুক্ষণ বা গরম জলে রাখছে, আপনার মতে কি করা উচিত
সবজি যেগুলো আসছে? না, প্রথম কথা হচ্ছে সবজি যেটা আসছে তাকে কখনো অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে বা সেটাকে আলাদা করে স্যানিটাইজ করতে হবে। আর যেটা সুজিত বারবার বলছেন যে সেক্ষেত্রেও কিন্তু আমরা নেওয়ার পরে আমাদের অবশ্যই হাতটা ধুতে হবে, হাতটা কিন্তু বারবার ধুতে হবে। আর সেটা আমরা অনেক সময় করি কি, বাজার থেকে যা আনলাম সেটা নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম ডাইরেক্টলি, সেটা কিন্তু এক্ষেত্রে করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। ফ্রিজে রাখা মানে সেটা কিন্তু পুরো ফ্রিজটাই ইনফেক্টেড হয়ে গেল, এবং সেই ফ্রিজে আরেকজন ফ্যামিলি মেম্বার কেউ গিয়ে হাত দিলেন, তার মানে কিন্তু এটা ইনফেক্ট হয়ে যাবে। এই ভাইরাসটার সঙ্গে অন্য ভাইরাসের একটা মূল পার্থক্য, সেটা যেটা আমরা এইচআইভির ক্ষেত্রে বলি, এইচআইভি কিন্তু ওইভাবে সংক্রমিত হয় না, প্রথম কথা ড্রপলেট ইনফেকশন। দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো ভাইরাস সাধারণভাবে হাতে ধরে দিন বলো, তারপরে যে কোনো ভাইরাস সাধারণত হোস্ট মানে আমাদের শরীরের বাইরে কিন্তু খুব বেশিক্ষণ বাঁচে না, কিন্তু এক্ষেত্রে এই ভাইরাসটা দেখা গেছে যে কোনো মেটাল সারফেসের উপরে কিন্তু অনেকক্ষণ বেঁচে আছে। 72 ঘন্টা মানে কিন্তু কম সময় নয়, প্রায় 3 দিন। এই 3 দিন ধরুন আমাদের যে কোনো হ্যান্ডরেল বা আমরা এই যে চেয়ারটায় বসে আছি, এই টেবিল চেয়ারের উপরে দরজার হ্যান্ডরেল, তাহলে এই জায়গাগুলোয় ডোর লক, এই জায়গাগুলো কিন্তু আমি 72 ঘন্টার মধ্যে কয়েকশো মানুষ হাত দিতে পারে, তাহলে তারা ইনফেক্টেড হতে পারে এবং জিওমেট্রিক প্রোগ্রেশনে বাড়তে থাকবে। মানে সেই মানুষগুলো আবার অন্য মানুষের সংস্পর্শে আসবে, তার ফলে যার জন্য এই সতর্কতাটা অবলম্বন করা দরকার। কেন পার্টিকুলারলি আপনি জিনিসগুলোকে যে অতভাবে স্যানিটাইজ নাও করতে পারেন, কিন্তু আপনার নিজের যদি হাতটা বারবার ধোন তাহলে সেটাতে সম্ভব। সমস্যা হতে পারে। পিকলুচন্দ্র মধ্যমগ্রাম গ্রুপের গুরুত্বপূর্ণ একজন সদস্য, উনি লিখেছেন কোভিড-19 এর তৃতীয় পর্যায়ে কি আমরা পৌঁছে গেছি? তৃতীয় পর্যায়ের ভয়াবহতা কি হতে পারে? মানে আমরা থার্ড স্টেজে পৌঁছে গেছি, এটা জিজ্ঞাসা করছেন। এই ব্যাপারে বোধহয় কোনো ইনফরমেশন এখনো ইনফরমেশন সম্ভব আমরা তৃতীয় স্টেজে পৌঁছেছি কিনা খুব সম্ভবত এরকম কোনো এখনো তৃতীয় স্টেজ মানে কমিউনিটি Community প্রপাগেশন যেটা, সেরকম কিছু এখনো পাওয়া যাচ্ছে না। এখনো পর্যন্ত যতগুলো নতুন কেস পাওয়া যাচ্ছে সেগুলো সবই তার কোনো হিস্ট্রি পাওয়া যাচ্ছে, যে এই লোকটার কেউ বিদেশ থেকে এসেছিল বা সে নিজে এসেছিল বিদেশ থেকে, বা তার গাড়ি চালিয়েছিল, এইরকম ভাবেই এটা পাওয়া যাচ্ছে। কন্ট্যাক্টের হিস্ট্রি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কন্ট্যাক্টের হিস্ট্রি পাওয়া যাচ্ছে। যখন কন্ট্যাক্ট হিস্ট্রি ছাড়াও কেসগুলো পাওয়া যাবে তখনই আমরা বলবো যে এটা কমিউনিটি ইনফেকশনটা শুরু হয়েছে, মানে থার্ড স্টেজ, যেটা গ্রুপ সংক্রমণ যেটা বলছে আর কি। আমি আসবো ডক্টর অভিজ্ঞান মাঝির কাছে। ইমিউনিটি এই সময় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সবাই এখন মানে এই জিনিসটা বুঝে গেছে, ইমিউনিটি বাড়াতে হবে। হ্যাঁ, এই মানে কি করে ইমিউনিটি বাড়াবো সাধারণ মানুষ? প্রথমত হচ্ছে ইমিউনিটি ওভারনাইট কোনোদিনই বাড়বে না, এটা আমাদেরকে জানতে হবে। ইমিউনিটি বাড়তে গেলে কিছু কিছু জিনিস আমাদের মেনে চলতে হবে। ইমিউনিটি বাড়ানোর জন্য কোনো রকম ওষুধ বা কোনো ম্যাজিক পিল আমাদের হাতে নেই, সেটা ওয়ার্ল্ড ওয়াইডই নেই। আমরা কিছু খেলাম, খেয়ে সেটা ইমিউনিটি আমাদের দুদিনে বেড়ে গেল, ওগুলো ফ্যান্টাসি ওয়ার্ল্ডে হয়, ওগুলো সাধারণভাবে সম্ভব নয়। তা কিভাবে আমরা ইমিউনিটি বাড়াবো? তাহলে আমাদেরকে প্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল ঠিক করতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইমিউনিটি বাড়ানোর জন্য। ভালো করে ঘুমোতে হবে। সাউন্ড স্লিপ ইজ আ ভেরি গুড স্টিমুলেন্ট ফর ইমিউনিটি। ইমিউনিটি একটা লোক, আমরা যারা খুব স্ট্রেসফুল লাইফ ডিল করি, এভরিওয়ান ডিলস আ ভেরি স্ট্রেসফুল লাইফ এখনকার দিনে, তো আমরা ঠিক মতো ভালো করে ঘুমাই না, আমরা খুব সুপারফিশিয়াল স্লিপ আমরা করি, ঘুম থেকে উঠে পড়ি তাড়াতাড়ি, কাজের চিন্তাতে ঘুম হচ্ছে না, বিভিন্ন রকম প্রবলেম ঘুম হচ্ছে না। এটা বলা হয় যে 7-8 ঘন্টা ডিপ স্লিপ, সাউন্ড স্লিপ যেটাকে বলা হয়, এটা কিন্তু খুব ভালোভাবে ইমিউনিটি বুস্ট করে। সেকেন্ড, সেটা হচ্ছে নর্মাল ডে টু ডে লাইফের সাথে সাথে অল্প অল্প এক্সারসাইজ করা। খুব বেশি স্ট্রেনাস এক্সারসাইজ বডিতে করলে কিন্তু ইমিউনিটি ব্রেকডাউন করে। সুতরাং রেগুলার যদি আমরা 10 মিনিট করে দৌড়াই, রেগুলার যদি 15 মিনিট করে আমরা হাঁটি, রেগুলার যদি আমরা একটু ব্রিদিং এক্সারসাইজ করি, আমরা যদি একটু সারাক্ষণ না বসে থাকি, একটু চলাচল করি, নিজেরা এক্সারসাইজ করি, ঘাম ঝরাই, এগুলো গুড ইমিউন বুস্টার্স। থার্ড, ভালো মন্দ খাওয়া। ভালো মন্দ খাওয়া মানে গুড ফুড হ্যাবিটস, মানে ধরুন খুব বেশি জল খাওয়া, প্রত্যেকদিন বেশি করে জল খাওয়া, ভেরি ইম্পর্টেন্ট। হাইড্রেট থাকা,
নিজেদেরকে হাইড্রেট করা প্রপারলি। আমাদের যা ক্লাইমেটটাতে আমাদের সারাদিনে 3 লিটার 2.5 লিটার 3 লিটার জল খাওয়াই উচিত, বাট আমরা খুব কম লোকই সেরকম খাই, আমরা মেজার করতে পারি না সেই জিনিসটাকে। সেকেন্ডলি ভালো মতো ভেজিটেবলস খাওয়া, ফ্রুটস খাওয়া, যেগুলো এখনকার দিনে মানে হোম ডেলিভারির জন্য এই জোম্যাটো বলুন, পিৎজা বলুন, বিভিন্ন রকম এইসব খাওয়ার জন্য হোম ফুড, কুকড ফুড, মারা বা ওয়াইফরা যে রান্না করছি কুকড ফুড গুলো আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই অ্যাভয়েড করি। তো সেইগুলোকে ভালো করে খেতে হবে, এবং এটা ঘরোয়া একদিন খাবারের উপর আপনি বেশি ঘরোয়া খাবারের দিকে নজর দিতে হবে। এবং এই যে ডক্টর ঘোষ বললেন একটা কথা, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে ভাইরাসের যে স্ট্রাকচার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা ভাইরাস এটা কিন্তু কোনো লিভিং অর্গানিজম না, সেই জন্য এই ভাইরাসকে দুম করে মেরে ফেলা খুব ডিফিকাল্ট। একটা ভাইরাসের ভেতরে একটা প্রোটিন থাকে, তার বাইরে একটা ফ্যাটের লেয়ার থাকে। তো আমরা এই যে বারে বারে বলছি যে আমাদের ভালো করে হাত ধুতে হবে, 20 সেকেন্ডস ধরে ভালো করে ফেনা দিয়ে যাতে হাত ধুতে পারি, সাবান দিয়ে হাত ধুতে পারি, বা 65% মোর দ্যান 65% অ্যালকোহল আছে এরকম কোনো ইনফেক্টেন্ট ডিসইনফেক্টেন্টে আমরা হাত ধুতে পারি। এইগুলো কেন বারে বারে বলা হচ্ছে, কারণ এইগুলো করলে ভাইরাসের বাইরে যে লিপিড লেয়ারটা আছে সেটা ব্রেক করে যাবে। সেটা ব্রেক করে গেলে ভাইরাসটা ডিসইন্টিগ্রেট করে যাবে। ভাইরাস ক্যানট বি কিল্ড। ভাইরাসটা যদি বাইরে পড়ে থাকে, সেই ভাইরাস কখনোই জীবিত একটা অর্গানিজমের মতো কাজ করবে না। কিন্তু ভাইরাসটা অদ্ভুতভাবে যদি কোনো জীবিত অর্গানিজমের মধ্যে ঢুকে যায়, যেমন আমাদের শরীরে একটা জীবিত অর্গানিজম, আমাদের ভিতরে যদি ঢুকে যায়, আমাদের সাথে ইন্টিগ্রেট হয়ে গিয়ে সে কিন্তু মাল্টিপ্লাই করতে থাকে। এটা একটা অদ্ভুত ক্যারেক্টার ভাইরাসের। তো আমাদের সেই জিনিসগুলোর দিকে মাথায় রাখতে হবে। সবজি যখন আমরা কিনে আনছি, সবজিগুলোকে এই যে গরম জলে আমরা রাখছি, এটা সাম সায়েন্টিফিক ভ্যালু, কারণ গরম জল অবভিয়াসলি ফ্যাটটাকে ব্রেক করে দেওয়ার চান্স আছে। এই যে বিভিন্ন রকম কথা হচ্ছে যে আমাদের দেশে ক্লাইমেট বেশি হট বলে মেবি হয়তো ভাইরাসটা বেশি ছড়াচ্ছে না, ইট ইজ সাম সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড অন দ্যাট। কারণ মেবি আমাদের এই গরমের মধ্যে ভাইরাসটা লিপিড লেয়ারটা ডিসইন্টিগ্রেট করে যাবে। এটা থিওরিটিক্যাল, এটা প্র্যাকটিক্যালি আদৌ হচ্ছে কিনা বা ভাইরাসটা কতটা নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারছে টেম্পারেচারের মধ্যে, সেটা ডিফারেন্ট জিনিস। কিন্তু এইটা একটা খুব বেসিক থিওরিটিক্যাল জিনিস যে আমরা এই যদি করতে পারি এরকম ভাবে, তাহলে ভাইরাসটাকে আমরা ডিসইন্টিগ্রেট করে দিতে পারি। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং ইমিউনিটি যদি আমরা দিনের পর দিন এই জিনিসগুলো করতে থাকি, ভালো করে আমরা খাচ্ছি, ভালো করে ঘুমোচ্ছি, আমরা রেগুলার এক্সারসাইজ করছি, তাতে কি হবে, আমাদের গ্র্যাজুয়ালি ইমিউন বুস্ট হবে। আমরা 2 মাস 3 মাস 4 মাস 6 মাস পরে দেখা যাবে আমাদের মধ্যে একটা ইমিউনিটি তৈরি হচ্ছে, যে ইমিউনিটিটা আমরা সাধারণ ফ্লু ভাইরাসের মতোই তো একটা ভাইরাস, তো এটাও কিন্তু তাদের সাথে যুদ্ধ করতে সহায়তা করবে। আমরা কেন বলছি যে যারা ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, যাদের ডায়াবেটিস আছে, যাদের হার্ট ডিজিজ আছে, যাদের অন্যান্য বিভিন্ন রকম রোগ আছে, যারা বয়স্ক, তারা কেন ভালনারেবল, তারা কেন বেশি এফেক্টেড হচ্ছে, কেন মারা যাচ্ছে, কারণ তাদের ইমিউনিটি ইয়াং পিপলদের মতো ইমিউনিটি নয়। তাদের ইমিউনিটি ভাইরাসের সাথে যুদ্ধ করতে পারছে না, সেই জন্য ভাইরাসটা সেখানে আপার হ্যান্ড নিয়ে নিচ্ছে, তারা কিল করে দিচ্ছে। এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। একদম বাজারে গুঞ্জন, আমি জানি না সত্যি কথা কিনা, শুনছি যে যখন কোভিড-19 আর কি ডিসেম্বরে ছিল, সেই কোভিড-19 এখন মানে এই মাসে এসে নেই, কারণ আগে যেমন ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করছিল, এখন সেটা অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে গেছে। সত্যি কথা না, দেখুন একটা জিনিস বুঝতে হবে যে এইটা একটা খুব রিসার্চ লেভেলের, এইটা আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়। এটা যারা রিসার্চ করছে, যারা রিসার্চ করার, তাদের কাছে এটা ইম্পর্টেন্ট। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, যেটা খুব একটা মাইক্রোবায়োলজির ফান্ডামেন্টাল ব্যাপার, সেটা হচ্ছে এই যে ভাইরাসগুলো যে প্রকোপ নিয়ে আমাদেরকে অ্যাটাক করেছিল একদম প্রথম দিকে, এটা বুঝতে হবে যে কোনো একটা হিউম্যান বডিকে যখন ভাইরাসটা অ্যাটাক করছে, হিউম্যান বডিটা যখন মারা যাচ্ছে, তার সাথে সাথে কিন্তু ভাইরাসটাও মারা যাচ্ছে। তো এরাও কিন্তু পৃথিবীতে একটা এক্সিস্টেন্সের জন্য এসেছে। সিমিলারলি দে আর অলসো ফাইটিং ফর देयर এক্সিস্টেন্স। আমরা যেরকম আমাদের এক্সিস্টেন্সের জন্য লড়ছি, ওরাও কিন্তু ওদের এক্সিস্টেন্সের জন্য লড়ছে। এবং এটা একটা খুব ভালো মাইক্রোবায়োলজিক্যাল ব্যাপার যে যত দিন যাবে, ভাইরাসটাও এটা চায় না যে সে মরে যাবে, যত দিন যাবে সে কিন্তু আস্তে 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 হিউম্যান বডির সাথে অ্যাডাপ্ট করতে থাকবে, লাইক আদার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। আগেকার দিনে আগে যখন ইনফ্লুয়েঞ্জা বিভিন্ন রকম ভাইরাস অ্যাটাকস হয়েছিল, 1918 সে রাশিয়ান ফ্লু হয়েছিল,
1957 এ হংকং ফ্লু হয়েছিল, 2003 তে সার্স ভাইরাস অ্যাটাক করেছিল, বিভিন্ন রকম ভাইরাস অ্যাটাক করেছিল। তো সেই ভাইরাসগুলোর এখন কোথায় তারা আছে? এখন কি তারা চলে গেছে? সেটা নয়, তারা আস্তে আস্তে অ্যাডাপ্ট করে নিয়েছে হিউম্যান বডির সাথে। আমরা Similarly- কথা বলি ডাক্তারবাবু যে এটা হচ্ছে কি লোকাল ভাইরাসে পরিণত হয়েছে, হ্যাঁ এখন কি সেই দিকেই যাচ্ছে? হ্যাঁ, মানে এটা একটা হিউম্যান বডি গ্র্যাজুয়ালি উইল বিকাম আ ন্যাচারাল রিজার্ভয়ার ফর দিস ভাইরাস। আমরা যেটা বলি, যেটা আমরা এখন পড়ছি যে এই ভাইরাসটা মেবি হয়তো বাদুড় থেকে এসছে বা বানর থেকে এসছে, আমরা যেটা ভাবছি, এই ভাইরাস কিন্তু আমাদের দেহে আসতো না, কখনোই সংক্রমণ করতো না। এই জন্য এটা নভেল ভাইরাস, এটা একটা নতুন ভাইরাস। এটা নিয়ে আমরা সেই জন্য এত প্রবলেমে পড়েছি, কারণ এটাকে আমরা জানি না, এটা একদম নতুন জিনিস। তো ন্যাচারালি এই ভাইরাসটা এখন যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে ইটস ট্রাইং টু ক্রিয়েট হিউম্যান বডি অ্যাজ দেয়ার ন্যাচারাল রিজার্ভয়ার। এইটা যত দিন যাবে আস্তে আস্তে, এবার সেটা কতদিন যাবে বলা খুব ডিফিকাল্ট, এটা একটা ন্যাচারাল সিলেকশনের ব্যাপার। এই ভাইরাসটা আস্তে আস্তে কিন্তু আমাদের বডির সাথে আস্তে 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 অ্যাডাপ্ট করে তাল মিলিয়ে চলতে থাকবে। তখন দেখা যাবে আমাদের ইমিউন সিস্টেমকে এটা এতটা ব্রেক করছে না। তখন দেখা যাবে ভাইরাস সংক্রমণটা অন্যান্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতোই হচ্ছে, পেশেন্টসরা বেশি মরছে না, হ্যাঁ, বা পেশেন্টসরা বেশি অ্যাডাপ্ট হচ্ছে না। সামান্য যেটা আমি সামান্য বললাম, হয়তো চলতি maybe, কথা maybe এইসব জিনিস হতে পারে। কারণ এইগুলো এরকম ভাবেই প্রকৃতিতে ভাইরাসটা বেঁচে থাকে, হ্যাঁ, প্রকৃতিতে এরকম ভাবেই ভাইরাসগুলো আস্তে আস্তে অ্যাডাপ্ট করে। ডাক্তারবাবু অভিজ্ঞান বাবুর কাছে আমি যাব। আমি এই বিষয়ে আরেকটু অ্যাড করছি, ডক্টর মাঝি যেটা বললেন তার সঙ্গে। একটা তো হচ্ছে যখন ভাইরাসটা অনেকদিন ধরে আমাদের শরীরে থাকছে, তো তখন তো শরীর সেটাকে অ্যাডাপ্ট করে নিচ্ছে, যেটা আপনি বললেন। কিন্তু এটা তো আরএনএ ভাইরাস, এখানে আরেকটা সম্ভাবনাও থেকে যায়। আরএনএ ভাইরাসে কি হচ্ছে, অ্যাকচুয়ালি ভাইরাসের মধ্যে যে ডিএনএ বা আরএনএটা থাকে, এখানে আরএনএটা হচ্ছে একটা এরকম হেলিক্যাল স্ট্রাকচার। সেই হেলিক্যাল স্ট্রাকচারে সব অ্যামাইনো অ্যাসিডস রয়েছে, হ্যাঁ। সেই অ্যামাইনো অ্যাসিডগুলো কি সিকোয়েন্সে আছে তার উপর ভাইরাসের ক্যারেক্টারটা নির্ভর করে। যদিও এটা আমাদের অতটা জানার খুব একটা দরকার নেই, আমাদের যারা আমরা প্র্যাকটিসিং ডাক্তার বা সাধারণ মানুষ তাদেরও জানার দরকার নেই, তবু প্রশ্নটা উঠলো বলে আমি বলছি। তো 2002 সালে এই করোনা ভাইরাসটা যখন অ্যাটাক করেছিল, তখন একটা মহামারী হয়েছিল যেটা আমরা সার্স নামে জানি, 2012-তে হয়েছিল মার্চ। তো এবার আবার সেই জিনিসটা হলো। তো এই আরএনএর মধ্যে অ্যামাইনো অ্যাসিডের যে সিকোয়েন্সটা, এটা কিন্তু মাঝে মাঝেই চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি এইটা আবার কিছু চেঞ্জ করে, শরীর যে এতদিন একটা অ্যাডাপ্ট করে নিয়েছে বা শরীর তার এগেনস্টে কিভাবে প্রতিরোধ করতে হবে বুঝে গেছে, সে কিন্তু আবার অথই জলে পড়ে যাবে, আবার চিনতে পারবে না ভাইরাসটাকে। এবং আরএনএ ভাইরাসটার মজা হচ্ছে যে আরএনএটা হচ্ছে একটা সিঙ্গেল হেলিক্যাল বলা হয়। তো সেইখানে কি এতে ছিল আর মানে কোনটা থাকার কথা, কোন সিকোয়েন্সে থাকার কথা, আর চেঞ্জ হয়ে কি হলো, এইটা বোঝার কোনো রাস্তা নেই। ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে একটা সুবিধা আছে যে দুটো হেলিক্স আছে। একটা হেলিক্সে যদি চেঞ্জ হয়ে যায়, আর একটা হেলিক্সে তার কমপ্লিমেন্টারি থাকবে, এখানে যা থাকবে ওটা তার উল্টো থাকবে। যদি একটা চেঞ্জ হয়ে যায়, আর একটা দেখে কিন্তু বডি মেকানিজম বুঝতে পারবে এটা কি থাকার কথা ছিল, তখন সেই মতো সে একটা প্রোটেকশন নিতে পারছে। কিন্তু আরএনএ ভাইরাসের ক্ষেত্রে এটা হচ্ছে না। সেই জন্য যেটা আমরা ভাবছি যে হ্যাঁ হয়তো আস্তে আস্তে প্রকোপটা কমতে থাকবে, আবার বলা যায় না। যেমন ধরুন এই কিছুদিন আগে শুনলাম এটা আমেরিকায় একটা কি দুটো বাঘের মধ্যে পাওয়া গেছে, আবার ইন্ডিয়াতেই বোধহয় দুটো কুকুরের মধ্যে পাওয়া গেছে। মানে এখনো কিন্তু এরা চেঞ্জ করছে। হ্যাঁ, মানুষের শরীরে আসার আগে যে বাদুড় থেকে এসেছিল, এই করোনা ভাইরাস কিন্তু মেইনলি প্রাণীদের মধ্যেই থাকে, খুব সম্ভবত ম্যামালসদের মধ্যে থাকে। তো মানুষের মধ্যে এটা ঢোকে না, কিন্তু ঢোকার কথা না সেটা, কিন্তু সে তার ক্যারেক্টার চেঞ্জ করে মানুষের মধ্যে ঢুকেছে, আবার ক্যারেক্টার চেঞ্জ করে বাঘের মধ্যে ঢুকছে, আবার কুকুরের মধ্যে ঢুকছে, আবার যে সে ক্যারেক্টার চেঞ্জ করে অন্য কোনো ভাবে মানুষের শরীরে ঢুকবে না, এটার কোনো গ্যারান্টিও আবার দেওয়া যাচ্ছে না। এইটাই একটা ভয়ের ব্যাপার। আদারওয়াইজ আশা করা যায় এটা দিনে দিনে মানুষের শরীরে অ্যাডাপ্ট হয়ে যাবে। ডক্টর মাঝি যেটা বললেন আমি সেটার সঙ্গেই একমত। আমি অভিজ্ঞান বাবুর কাছে আসছি, তার আগে প্রশ্ন করি। সুচিত্রা দাস প্রশ্ন পাঠিয়েছেন, আমাদের কি এসি অ্যাভয়েড করতে হবে? ডাক্তারবাবু, না, এরকম কোনো কথা নেই এসি অ্যাভয়েড করতে হবে। যে যেটায় অভ্যস্ত সে সেটাই থাকাটাই বেস্ট। আমি চিরকাল এসিতে থেকে অভ্যস্ত, আমি হুট করে এই প্রকোপে সব বন্ধ করে দিলাম,
ফ্যান ট্যান বন্ধ করে দিলাম, তাতে আমার শরীরের ইমিউনিটিটা আরো ডিস্টার্ব হবে। Disturb হতে পারে। আবার যে অভ্যস্ত না, সে হুট করে এসিতে গেলে যেমন কি হয়, ঠান্ডা লেগে যায়, হুম। ঠান্ডা লেগে যায়, তার ফ্লু হয়, কমন কোল্ড হয়, সেরকম ব্যাপার। সুতরাং যে যেটা অভ্যস্ত সে সেটাই থাকুক, এতে কোনো অসুবিধা কিছু নেই। হেরফের হতে পারবে না। অভিজ্ঞান বাবুর কাছে প্রশ্ন হিয়া চক্রবর্তী পাঠিয়েছে, যে কোনো হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুলেই হবে, মানে যে কোনো খারের দ্বারা কি পরিষ্কার করতে হবে, খার জাতীয় সাবান দ্বারা, নাকি আমরা দেখছি ডাক্তারবাবু ইতিমধ্যে মার্কেটে প্রচুর হ্যান্ড ওয়াশ চলে এসেছে, সবগুলো কি কার্যকরী? এটাতে আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশ যেগুলো এখন বাজারে আসছে সেগুলোতে একটা জিনিস সবাই দেখে নেবেন, সেটা হচ্ছে 70% 65% এর উপরে 75% এর অ্যালকোহল কন্টেনিং আছে কিনা ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে, এটা দেখে নেবেন, কারণ এটা সিডিসি গাইডলাইন, তো সেটা দেখাটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ডলি হচ্ছে যে এখন কিন্তু মার্কেটে যে সমস্ত হ্যান্ড ওয়াশ গুলো আসছে এগুলো অনেক ক্ষেত্রে কিন্তু খুব একটা নির্ভরযোগ্য নয়, কারণ এখন ডিমান্ড বেড়েছে। ন্যাচারালি এরা কিন্তু অনেকভাবেই বিভিন্ন রকম হ্যান্ড ওয়াশ তৈরি করছে, যে হ্যান্ড ওয়াশ গুলো এরা লিখছে হয়তো বাইরে এক, কিন্তু মেইনলি দ্য কন্টেন্ট যে জিনিসটা রয়েছে সেটার মধ্যে সেটা হয়তো অতটা ডিসইনফেক্ট্যান্ট নয়। তো আমি সবাইকে সেই জন্য বলবো, যেটা আমি নিজে বাড়িতে প্র্যাকটিস করি, সেটা হচ্ছে যে ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া। দিস ইজ গুড এনাফ। সাবান দিয়ে হাত ধোয়াটা কিন্তু ভীষণভাবেই মানে কার্যকরী। এই যে যত ফ্যানা হবে, আমরা যেটা বললাম যে ফ্যাট ভাইরাসের বাইরে যে ফ্যাট লেয়ারটা সেটা ভেঙে যাবে, সাবান দিয়ে 20 সেকেন্ডস, মোর দ্যান 20 সেকেন্ডস হাত ধোয়া, ভালো করে ফেনা তৈরি করা এবং 6 স্টেপস মেইনটেইন করা, যেটা বিভিন্ন রকম নেটে বা যে কোনো জায়গায় পেয়ে যাবে, সহজেই এটা সবাই জানে। দিস ইজ গুড এনাফ। ইউ ডোন্ট নিড এনি ডিসইনফেক্ট্যান্ট অর এনিথিং, বাইরে থেকে কেনার কিন্তু কোনো দরকার নেই। এবং লোকালি বিভিন্ন শপসে, মেডিসিন শপসে তো পাওয়াই যাচ্ছে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা পাওয়াই যাচ্ছে না। তো আমার মনে হয় না এটা নিয়ে খুব একটা প্যানিক করার কোনো কারণ আছে। আর হলো একটু ব্র্যান্ডেড ইউজ করা। ব্র্যান্ডেড ইউজ করা ভালো, যে কোনো ভালো সাবান দিয়ে হাত ধোয়া, 20 সেকেন্ড 30 সেকেন্ডস এর মতো, হাত নাকে না লাগানো, মুখের মধ্যে না লাগানো, চোখের মধ্যে না লাগানো, এগুলো খুব সাধারণ মানে প্র্যাকটিস। আরেকটি প্রশ্ন শম্পা দাস ট্যাংরা থেকে করেছেন, ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট, লিভার প্রবলেম আছে, রেডিয়েশনে চলছে, তিনি কিভাবে সতর্কতা নেবেন? খুব ইম্পর্টেন্ট। আপনি যেহেতু ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট, যেহেতু আপনার লিভার প্রবলেম আছে, সুতরাং আপনাকে ধরাই যেতে পারে যে আপনি একজন ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট। আপনার শরীরের ইমিউনিটি কিন্তু খুব একটা ভালো নয়। ন্যাচারালি আপনাকে প্রিভেনশন খুব কড়াভাবে নিতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি দরকার হলে বেশি প্রিভেনশন নেবেন, কম প্রিভেনশন তো নেবেনই না। ভেরি ইম্পর্টেন্ট, বেশি প্রিভেনশন নিলে ক্ষতি হবে না আপনার কোনো। বেশি প্রিভেনশন মানে কি, এখন আপনি যদি বাড়িতে চান যে আপনি একটা আলাদা ঘরে থাকবেন, অন্যান্যদের সাথে থাকবেন না, ইট ইজ গুড ফর ইউ, সেটা আপনার করা উচিত। বাইরে থেকে যদি ভিজিটার্স কেউ আসে, বা বাইরে যারা ধরুন ছেলেরা বাড়ি বাজারে যাচ্ছে, বিভিন্ন ওষুধ কিনতে যাচ্ছে, বাইরে বেরোচ্ছে, মেয়েরা অতটা হয়তো বেরোচ্ছে না, তারা যখন বাইরে ঢুকছে, জব করে আপনার ঘরে এসে ঢুকে গেল, সেগুলো আপনি অ্যালাউ করবেন না। চেষ্টা করবেন তারা ভালো করে হাত ধুয়ে, হ্যাঁ, জামা কাপড় ছেড়ে তবে যেন আপনার ঘরে আসে। আপনি চেষ্টা করবেন যেগুলো বেসিক প্রিকশনস, যে একটা ডিসটেন্স মেইনটেইন করে, যতটা সতর্কতা নেওয়া যায় যতটা ম্যাক্সিমাম সতর্কতা আপনার নেওয়া যায়। এখনই একটি প্রশ্ন অঞ্জলি চৌধুরী করেছেন বিরাটি থেকে, ডায়াবেটিসের পেশেন্ট কিভাবে প্রোটেকশন নেব? একই ব্যাপার, একই ব্যাপার। ডায়াবেটিস যারা রয়েছেন তারাও খুবই সতর্ক থাকা উচিত। তাদের ক্ষেত্রে তাদের হ্যান্ড ওয়াশ ভালো করে প্র্যাকটিস করা উচিত, বাড়িতে কন্ট্যাক্টস গুলোকে যাতে অ্যাভয়েড করতে পারে সেগুলো করা উচিত। বাড়িতে যেটা ডক্টর ঘোষ বললেন আগে, যে নবস, ঘরের দরজার যে নবস গুলো, হ্যান্ডেলস গুলো, টেবিলের সারফেস গুলো, জুতোর তলা, এই জিনিসগুলো ভালো করে ওয়াশ করা। হ্যাঁ, বাড়িতে এগুলো ওয়াশ করা নর্মাল ভাবে, ভালো করে হেলদি ডায়েট খাওয়া, ভালো করে ঘুমানো, ভালো করে সবজি খাওয়া, জল খাওয়া, এগুলো মেনটেন করতে হবে ভালো করে। ফিজিক্যাল এক্সারসাইজ। নীলাক্ষর বাবুর কাছে একটি প্রশ্ন নিয়ে যাব, দর্শকরা পাঠিয়েছেন এটা, করোনা ভাইরাস চিকিৎসার জন্য কি যথেষ্ট ভেন্টিলেটর বা যথাযথ ব্যবস্থা আমাদের রাজ্যে আছে? এটি প্রশ্ন করেছে। যে কেউ বলতে পারে। এটা অ্যাভয়েড করেন। এটা আমার মনে হয় পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষ কেন, সারা পৃথিবীর কোনো দেশেই নেই। যথেষ্ট যথেষ্ট বলতে যেটা বোঝায়, যদি একটা আউটব্রেক হয়,
মানে একটা পপুলেশনের 1% লোক যদি ইনফেক্টেড হয়, মানে ধরুন আমাদের দেশের যা লোক তার 1% লোক যদি ইনফেক্টেড হয়, তাকে রাখার মতো ভেন্টিলেটর, যদি তাদের ভেন্টিলেটরের প্রয়োজন হয়, তার যদি আমি 5%ই ধরি, সেটা পৃথিবীর কোনো দেশে নেই। কারণ আমরা এর জন্য প্রস্তুতি ছিলাম না, তো হঠাৎ আসায়। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যে আমরা সবাই জানি এই মুহূর্তে যে NHS ন্যাশনাল হেলথ সিস্টেম যেটা ইউকেতে আছে, সেখানেও কিন্তু সবকিছু পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না। যেমন এখানেও কিন্তু কেন আমাদের অনেক বন্ধু বান্ধবরাই আছেন বাইরে, যারা বিদেশে আছেন, তারাও কিন্তু রেগুলার আপডেট পাঠাচ্ছেন, হোয়াটসঅ্যাপে আমরা দেখতে পাচ্ছি। সেখানেও কিন্তু হেলথ সিস্টেম যে খুব ভালো অবস্থা আছে তা নয়। মানে আমরা যাকে ফলো করি, ইউনাইটেড কিংডমে আমরা লেখাপড়ার জন্য আমরা ফলো করি, এখন পর্যন্ত ভারতবর্ষে যে মেডিকেল সায়েন্স, আমরা যে মেডিকেল এডুকেশন, সেটা আমরা ইউনাইটেড কিংডমকেই ফলো করে চলি। মানে ইংল্যান্ডকেই ফলো করে চলি, আমেরিকাকে ফলো করে চলি না সাধারণত। সেক্ষেত্রে সেখানেও দেখা গেছে কিন্তু আমাকে যে PPE কিট, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, সেটাও কিন্তু অতটা সহজলভ্য সেখানেও নয়। সুতরাং আমরা কেউ প্রস্তুত ছিলাম না, সমস্ত পৃথিবী কেউ ছিলাম না, একদম হঠাৎ। ইটালি, ইউনাইটেড স্টেটস, এগুলো এদের স্বাস্থ্য ব্যবস্থা প্রচন্ড ভালো, কিন্তু তারাও অ্যাডিকুয়েট কখনোই কেউ থাকতে পারে না। অনেকগুলো প্রশ্ন এসেছে, এগুলো সম্ভবত ডাক্তারবাবুদের না করাই ভালো। যেমন এই একটি প্রশ্ন ছিল, আর একটি প্রশ্ন এসেছে করোনা ভাইরাসের টিকা পরীক্ষা, এগুলো আপনারা আপডেট পেতেই থাকেন, খবর চ্যানেলে আপনারা তো সবসময় থাকেন। এই মুহূর্তে আপনাদের যে আতঙ্কগ্রস্ত অবস্থায় রয়েছেন বা অযথা আতঙ্কিত হচ্ছেন বলবো, সেই সম্পর্কিত কিছু জানতে হলে আপনারা প্রশ্ন করতে পারেন। একটি প্রশ্ন আছে, করোনা সেরে যাবার পরে, নিরক্ষর রোগীর কাছে জানতে চাইবো, করোনা সেরে যাবার পরে কি আবার করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে? থাকতে পারে। তার কারণ হচ্ছে সেটা যে নতুন করে করোনা হতে পারে, অবশ্যই হতে পারে। এবং কেন কয়েকজনকে দেখা গেছে ভারতবর্ষেই হয়েছে, যারা নেগেটিভ হওয়ার পরে কিন্তু কিছুদিন পরে আবার পজিটিভ হয়েছে। তবে তার সংখ্যাটা হয়তো নগণ্য। মানে এটা সেরে যাওয়ার পর দেখুন, এখনো পর্যন্ত WHO বা CDC যা গাইডলাইন্স আমরা পড়েছি বা এখনো পড়ছি, আপডেটসগুলো আমরা পড়ছি রেগুলার, তাতে এরকম কোনো এভিডেন্স নেই যে যারা সংক্রমণ থেকে ভালো হয়ে উঠছে তাদের আবার নতুন করে হচ্ছে। দু একটা কেস পাওয়া গেছে চীনের ইউহানে, যারা বলছে যে ইনফেকশন হয়েছে, তারা বলছে ইনফেকশন হয়েছে, কিন্তু সেটা আমার মনে হয় না খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, এটা রিইনফেকশন হবে না এটা ধরে রেখেই চলা উচিত। বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে এবং এই জিনিসটা জানতে হবে যে আমাদের সেটা ওয়েস্ট বেঙ্গলে ফলো করা হচ্ছে, যে সমস্ত পেশেন্টরা সুস্থ হয়ে বাড়ি ছাড়া হচ্ছে হসপিটাল থেকে, মানে যারা কোভিড পজিটিভ ছিল, তাদেরকে 24 ঘন্টার অ্যাপার্টে দুটো টেস্ট নেগেটিভ এলে তবেই হসপিটাল থেকে ছাড়া হচ্ছে। তার মানে কি, আপনাকে আজকে টেস্ট করা হলো, আপনি নেগেটিভ আছেন, আবার 24 ঘন্টার মধ্যে আপনাকে একটা টেস্ট করা হবে, সেটা যদি নেগেটিভ হয় তবে আপনি হসপিটাল থেকে বাড়ি যাচ্ছেন। কিন্তু বাড়ি গিয়ে সবসময় গাইডলাইনেও বলা আছে যে আরো 14 দিন আপনাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। কারণ আপনি কোভিড ফ্রি হয়ে গেছেন, তাও আপনাকে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেটা কেন বলা হচ্ছে? তো সেই দিক থেকে আপনি যদি লজিক্যালি ভাবেন, অবভিয়াসলি ওই সময় পেশেন্টের রিইনফেকশন চান্স হতেও পারে, আমরা জানি না। এটা একটা নতুন ডিজিজ, এটা একটা নতুন ভাইরাস, আমরা এটা এখনো পর্যন্ত ইনভেস্টিগেটিভ জায়গাতে রয়েছে, আমরা নোবডি ইজ শিওর কি হবে কি হবে না। সুতরাং এটা ভাবাই উচিত যে প্রিকশনস নিতে হবে আমাদের। আমরা কেউ যদি কোভিড পজিটিভ পেশেন্ট সুস্থ হয়ে যান, তাও সেই প্রিকশনস নিয়ে 14 দিন ঘরের মধ্যেই থাকবে এবং কোয়ারেন্টাইনই থাকবে, যাতে সে কাউকে না ছড়ায়, সে যাতে কোনোভাবে না নিজেও এফেক্টেড হয়, সেগুলো মাথায় রাখতে হবে। আমি একটু বলছি, থিওরিটিক্যালি এটা হওয়া সম্ভব এই কারণে অলরেডি শুধু ইন্ডিয়াতে যে করোনা ভাইরাসটা ঢুকেছে, নভেল করোনা ভাইরাস, তার 3টে টাইপ ডিটেক্টেড হয়েছে। সুতরাং আপনি একটা টাইপের এগেনস্টে হয়তো আপনার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, বাকি দুটো টাইপ কিন্তু হতেই পারে। বিশেষ করে যেমন ইনফ্লুয়েঞ্জা যেমন প্রত্যেক বছরই লোকের হতে পারে, এক বছরের মধ্যেও বারে বারে হতে পারে, কারণ তার মধ্যে অনেকগুলো সাব টাইপ আছে ওই ফ্লু ভাইরাসের মধ্যে। এবং যার জন্য ইনফ্লুয়েঞ্জার জন্য আমরা যে ভ্যাকসিনটা দিই,
অনেক অ্যাডাল্ট পেশেন্টকে দেওয়া হয় বা ছোট বাচ্চাদেরও দেওয়া হয়। তো সেইটা প্রত্যেক বছর WHO ঠিক করে দেয় কোন কোন টাইপের এগেনস্টে এই ভ্যাকসিনটা তৈরি হবে, কারণ প্রত্যেক বছর ওই ভাইরাসগুলো তার ক্যারেক্টার চেঞ্জ করে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তার ক্যারেক্টার চেঞ্জ করে, এরকম করোনা ভাইরাসেরও এরকম অনেক টাইপ আছে। এরা অলরেডি 3টে ইন্ডিয়াতেই ডিটেক্টেড হয়েছে, আরো কত আছে এখন আমরা মানে সব জানতে পারিনি। সুতরাং রিইনফেকশন হওয়ার থিওরিটিক্যালি চান্স অবশ্যই আছে। কেউ এটা মনে করবেন না যে আমার একবার হয়েছে বলে আবার হবে না। মানে সাবধানতা প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় 3টে পর্যায়ে মানে আমাদের একটাই পয়েন্ট, সাবধানতা সাবধানতা সাবধানতা। নীলোৎপল বাবুর কাছে এই প্রশ্নটি, লকডাউনে যারা অন্তঃসত্ত্বা মহিলা আছেন তাদের প্রোটিনযুক্ত খাবার খাওয়াতে স্বাভাবিকভাবে কিছু ঘাটতি হচ্ছে, তার ফলে কি অন্তঃসত্ত্বা মহিলাদের অসুবিধা হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। কেননা যে কোনো অন্তঃসত্ত্বা মহিলা যদি করোনা ভাইরাস থাকুক বা না থাকুক, মানে আমরা যদি করোনার আশঙ্কা থেকে বাদ দিই, মানে এই ঘটনার আগেও যদি আমরা ভাবি, যে কোনো অন্তঃসত্ত্বা মহিলাকে আমরা বলি প্রোটিনযুক্ত খাবার খেতে। তার কারণ আমরা যদি আমাদের এমনি শরীরের কথা ভাবি, আমাদের শরীরটা মেইনলি কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিনকে আমরা বিল্ডিং ব্লকস অফ দ্য বডি বলি। যেমন আমাদের বাড়ি যেমন ইট দিয়ে তৈরি হয়, তেমনি শরীরটাও প্রোটিন দিয়ে তৈরি হয়। তাহলে যে বাচ্চাটা মানে অন্তঃসত্ত্বা মহিলার ভিতরে তৈরি হচ্ছে ফিটাসটা, তার মূলত সে প্রোটিন দিয়েই তৈরি। সুতরাং প্রোটিন তো অবশ্যই খেতে হবে। এখন প্রোটিনটা এই মুহূর্তে মাছ মাংস পাওয়া জোগাড় করাটা মুশকিল হতে পারে। সবচেয়ে সহজলভ্য হচ্ছে ডিম, কেননা অ্যানিমাল প্রোটিনের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে ডিম, আর ভেজিটেবল প্রোটিনের সবচেয়ে ভালো হচ্ছে সয়াবিন। সুতরাং সয়াবিনটা অত্যন্ত সহজলভ্য এবং এখন পর্যন্ত কম দামি প্রোটিন। ডিমে কতটা মানে কটা করে খাওয়া যেতে পারে? ডিম 2টো করে অবশ্যই খাওয়া যেতে পারে, যতটা পর্যন্ত তিনি হজম করতে পারবেন ততটা। পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে। এই সময় প্রেগন্যান্সি সময়টা কতটা সেফ? এটা খুব গুরুত্বপূর্ণ। এটা একটা প্রশ্ন এসেছিল যে এই সময় এই সময় যদি প্রেগন্যান্সি নেওয়াটা কতটা সেফ? হ্যাঁ, এটা নিয়ে অনেকের একটা দ্বিমত আছে হয়তো, কিন্তু আমার মনে হয় না এক্ষেত্রে আলাদা করে আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে। যদি কোনো মহিলা প্রেগনেন্ট হয়ে পড়েন, তার কোনো যুক্তি নেই যে তাকে অ্যাবর্শন করে ফেলতে হবে বা বাচ্চাটা নষ্ট করবে, কখনোই নয়। তাকে অন্য সাধারণ মানুষ যে সাবধানতা অবলম্বন করছেন, তাকেও ঠিক সেই সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আলাদা অন্য কোনো সতর্কতা অবলম্বন করার কোনো জায়গা নেই। পরের প্রশ্ন। আচ্ছা, সবাই দেখছি এই প্রশ্নটি করছে যে সীমা চক্রবর্তী বলেছে ফ্রিজের জল খাওয়া যাবে কি? এমনিতেই বলা হচ্ছে যে ফ্রিজের জল না খেতে, আইসক্রিম না খেতে, মানে এসি আইসক্রিম ফ্রিজের জল এগুলো মানুষ একটু ভয় পাচ্ছে, এটাই হচ্ছে মানে ডাইরেক্ট ঠান্ডা ফ্রিজের জলটা না খেতে যাওয়াই ভালো। যে কোনো সময় গলা ব্যথা হবে, দুটো কারণ। একটা হচ্ছে যে আমরা বলছি যে এই ভাইরাসটা যত মানে গরমে ভাইরাস থেকে মুক্তি হতে পারে, তুমি যেটা বললেন ঘটনাজি, যে তার বাইরের লেয়ারটা নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে যদি আমি ঠান্ডা জল খাই, ফ্রিজের জল খাই বা আইসক্রিম খাই, তাহলে আমাদের যে লোকাল টেম্পারেচার, গলার ভেতরে যে লোকাল টেম্পারেচার, যে মিউকাস মেমব্রেন, তার টেম্পারেচারটা অনেকটাই ডাউন হয়ে যায়। এখন সঙ্গে সঙ্গে যদি কেউ আবার গরম জল খেয়ে নিতে পারেন, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কেউ যদি আইসক্রিম খেয়ে সঙ্গে সঙ্গে গরম জল খান, তাহলে হয়তো হবে না। আসলে এই যে ওয়েদারটা পড়েছে, আমরা তো অলরেডি শুরু করে দিই ঠান্ডা জল খাওয়া। এক্ষেত্রে আরো একটা ব্যাপার আছে। ধরুন কেউ ঠান্ডা জল খেলেন বা ফ্রিজের জল খেলেন, দিয়ে তার সর্দি কাশি শুরু হলো, তিনি সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে পড়তে পারে যে আমার করোনা হয়েছে। সেটা একটা মুশকিল ব্যাপার। সেই জন্য আমার মনে হয় যদি এসি কেউ ব্যবহার করতে অভ্যস্ত হন, তার এসির টেম্পারেচার একটু কন্ট্রোল করে রাখা হবে। মানে কেউ 12-16 করে ফেললেন, তার চেয়ে বোধহয় বেটার 26-28 করে রাখা। একটু সাবধানতা অবলম্বন, ঠান্ডা জলটাও একটু অ্যাভয়েড করে যে মিশিয়ে খেতে পারেন, মিশিয়ে ডাইরেক্ট খাওয়া। ঠান্ডা জল খেতে জলটা না খেতে হয়। শম্পা দাস প্রশ্ন করেছেন, মানে ক্যান্সার পেশেন্ট, এই সময় কি খাবার খেতে পারেন উনি? সহজপাচ্য খাবার খাওয়াই ভালো। মানে সবসময় আমাদের মনে রাখতে হবে ক্যান্সার পেশেন্ট মানে তারও ইমিউনিটি ডিপ্রেসড হতে পারে, কারণ তার পক্ষে হজম করাটাও হজমেরও সমস্যা হতে পারে। সেই জন্য স্পাইসি খাবার মানে মশলাযুক্ত খাবার না খেতে যাওয়াই ভালো। জল তো অবশ্যই বেশি পরিমাণে খাওয়া উচিত। সুপর্ণা রয় প্রশ্ন করেছেন, ডায়াবেটিস পেশেন্টদের বাইরে বিকৃত চবনপ্রাশ খেতে পারে কি? চবনপ্রাশ মানে সুগার ফ্রি একটা আমি চবনপ্রাশ দেখেছি, মানে ইমিউনিটির জন্য হয় না। চবনপ্রাশ সবসময় প্যাকেজ অবস্থাতেই বিক্রি হয়। তো চবনপ্রাশ খাওয়াতে ডায়াবেটিক রোগীর আলাদা করে কিছু অসুবিধা আছে? করোনা হওয়ার চান্স খুব কম। নেই। ইমিউনিটি বাড়ানোর জন্য ইমিউনিটি বাড়তেই পারে, কারণ হার্বাল যে কোনো কিছুটা ইমিউনিটি বাড়তেই পারে। কারণ আমরা তো জানি যে
যে কোনো ফল, সবুজ শাকসবজিতে ইমিউনিটি বাড়ে, সেসব খাওয়াই যেতে পারে। আচ্ছা, একজন দর্শক বন্ধু অন্তত সাহস করে প্রশ্নটা করেছে, অ্যালকোহল ও ধূমপান এই সময় কতটা ক্ষতিকারক? তিনজনকে প্রশ্নটা করবে। ক্ষতিকারক তো অবশ্যই। আর বোধহয় নোবেল করোনা ভাইরাসের কোভিড-19 কিছু ভালো গুণ হয়েছে। ভালো গুণ মানে যেহেতু মদের দোকানগুলো বন্ধ হয়ে গেছে, অ্যাটলিস্ট কিছু মানুষ বেশ কিছুদিন অভ্যস্ত হয়ে গেছে, এবার হয়তো উনি অটোমেটিক্যালি উনি হয়তো অ্যাডিকশন ছাড়তে পারবেন। হ্যাঁ, এটা যদি অভ্যাসে পরিণত করে ফেলতে পারেন তো এটা ছেড়ে দেওয়াই যেত। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা টেন্ডেন্সি আরো বাড়ছে, যে লকডাউনটা খুললেই আবার খাবে। আর একটা জিনিস, এক্ষেত্রে স্মোকিং এর ব্যাপারটা আমরা যেখানে বলছি যে শ্বাসকষ্ট বাড়তে পারে বা হতে পারে, সেক্ষেত্রে যাদের শ্বাসকষ্ট আছে তাদের নর্মালি যারা অ্যাজমায় ভুগছেন বা শ্বাসকষ্ট আছে তাদের তো উচিত নয় সিগারেট খাওয়া। এক্ষেত্রে স্মোকিং তো অবশ্যই কন্ট্রোল করা উচিত, বন্ধ করা উচিত। কিন্তু অবশ্যই ইমিউনিটি কমায়, অবশ্যই ইমিউনিটি রিসেন্টলি হার্মফুল ইমিউনিটি। কোনো একটা ইয়েতে দেখা গেল যে যারা নাকি একটা রিসার্চে এসেছে যে যারা মানে স্মোক করে তাদের এটা সম্ভাবনা কম। আপনারা অবশ্য হ্যাঁ আক্রান্ত হওয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা সম্পূর্ণ উল্টো। তখন আপনারা বলে দিয়েছেন যে এটাকেই আর কি ইয়ে ধরতে নেন কি। সুজিত বাবুর কাছে যাব। মাস্ক, কি কি ধরনের মাস্ক ব্যবহার করা যেতে পারে? এটা নিয়ে একদম প্রথম থেকে প্রশ্ন, যাদের থেকে চীনে এসেছে তখন থেকে, মানে আমাদের এখানে শুরু হয়নি। মাস্ক কি কি ব্যবহার করা যেতে পারে? আমাদের বুঝতে হবে যে মাস্কটা আমরা কেন ব্যবহার করছি। প্রথম কথা, মাস্কটা কিভাবে ব্যবহার করব, ওই নাকের নিচে রেখে দিলাম সেরকম ভাবে ব্যবহার করে লাভ নেই কোনো। আর যে কোনো সাধারণ মাস্ক যাতে 3টে লেয়ার থাকবে, আমার উদ্দেশ্যটা হচ্ছে আমি যদি হাঁচি কাশি দিই বা আমার সামনে অন্য কেউ যদি দেয়, যে ড্রপলেটটা হবে সেই ড্রপলেটটা আটকানো, বা আমি কথা বলছি আমার এখান থেকেও ড্রপলেটটা আসতে পারে, সেটাকে আটকানোটা হচ্ছে মাস্কের উদ্দেশ্য। তার জন্য যে কোনো কাপড়ের মাস্ক বা বাজার চলতি যে কোনো মাস্ক যাতে 3টে লেয়ার থাকবে সেটাই যথেষ্ট। N95 ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। N95 প্রফেশনাল হেলথ কেয়ার প্রফেশনাল যারা, তাদের জন্যই তাদেরই বেশি প্রয়োজন। যারা বিশেষ করে একেবারে কোভিড পজিটিভ এই কেসগুলোকে ট্যাকল করছেন তাদের জন্য বেশি প্রয়োজন। আর এছাড়া যে কোনো সাধারণ মাস্ক সবার ব্যবহার করলেই যথেষ্ট। অভিজ্ঞানবাবু, একটা প্রশ্ন এসেছিল, যারা কোনো কিছু না জেনে নিজেরা ডাক্তারি ফলো থেকে নিজেরা নানা রকম ওষুধ খাচ্ছেন, তাদের জন্য কি বার্তা? হ্যাঁ, এটা খুবই কমন একটা প্রবলেম আমি দেখছি, আমার পেশেন্টদের ক্ষেত্রেও দেখছি। আমি অনেকেই ফোন করছেন হাইড্রোক্সিক্লোরোকুইন খাবো কিনা, এটা বিরাট বড় একটা প্রশ্ন। কিন্তু এরকম কোনো গাইডলাইন কোথাও নেই, না আইসিএমআই কোনো গাইডলাইন আছে, না সিডিসি কোনো গাইডলাইন দিয়েছে, না কোনো ডব্লিউএইচও কোনো গাইডলাইন দিয়েছে। হাইড্রোক্সিক্লোরোকুইন ইজ নট ফর দ্য জেনারেল পাবলিক। অনেকেই ভাবছে এই জিনিসটা হাইড্রোক্সিক্লোরোকুইন খেলে বোধহয় আমি করোনা থেকে আটকে যাবে, কিন্তু হাইড্রোক্সিক্লোরোকুইন ইজ নট ফর জেনারেল পাবলিক। ইনফ্যাক্ট হাইড্রোক্সিক্লোরোকুইনের অনেক কন্ট্রাইন্ডিকেশনস আছে, মানে অনেক কিছু কারণে হাইড্রোক্সিক্লোরোকুইন খাওয়া যায় না। যেমন যাদের চোখের রেটিনাতে প্রবলেম আছে, যাদের খিঁচুনি হয়, যাদের হার্টের সমস্যা আছে, কিউটি ইন্টারভাল প্রলং করে বলে আমরা জানি এই ওষুধটা, অ্যারিথমিয়া হয়। সুতরাং এই ওষুধ খেয়ে বরঞ্চ অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করবে, রাদার দেন এই ওষুধ খেয়ে করোনা থেকে বাঁচার সম্ভাবনা যদি হয়। হাইড্রোক্সিক্লোরোকুইন ইজ ইন্ডিকেটেড অনলি যারা হেলথ কেয়ার প্রফেশনালস, যারা করোনা পেশেন্টদেরকে সামনে থেকে দেখছেন, যে সমস্ত ডাক্তারবাবুরা ইন্টার্নস, হাউস স্টাফশিপস যারা করছেন, যারা সিস্টার্স আছেন, যারা হেলথ কেয়ার অফিসিয়ালস আছেন, তাদের জন্য হাইড্রোক্সিক্লোরোকুইন আছে। কিন্তু বাকি হাইড্রোক্সিক্লোরোকুইন কোনোভাবেই খাওয়ার কোনো দরকার নেই কোনো পেশেন্টের। সেকেন্ডলি, বাকি এই যে ওষুধগুলো বিভিন্ন রকম যারা খাচ্ছেন, সেটা তারা কিন্তু খেয়ে যে খুব একটা কাজের কাজ করছেন তা নয়। যে কোনো মেডিসিন জানতে হবে যে টক্সিক সাবস্টেন্স, যে মেডিসিন তার শরীরে দরকার নেই খাওয়ার, কোনো রোগ নেই, শুধু শুধু সেই মেডিসিন খেয়ে শরীরকে ব্যস্ত করার কোনো কারণ নেই। বুঝতে পারছেন? কোনো ওষুধ নিলে ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে নিতে হবে। অবশ্যই অবশ্যই, এবং কোনো ওষুধ যদি উনি নিতে চান সেটা ডাক্তারবাবুদের কাছ থেকে পরামর্শ নিয়ে নিন, সেটা খুব ইম্পর্টেন্ট। ওষুধ না নিয়ে বরঞ্চ ভালো মন্দ খাওয়ারটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি বারে বারে বলছি। দ্যাট উইল প্রিভেন্ট করোনা ভাইরাস ট্রান্সমিশন। কিন্তু যে কোনো ওষুধ মনে হলো খাচ্ছি, কোনো অ্যান্টিভাইরালস খাচ্ছি, অনেক পেশেন্ট আমাকে ফোন করে তারা ট্যামিফ্লু খাচ্ছে, ওসেলটামিভির, যেটা আমরা অন্যান্য সমস্ত ভাইরাসের ইনফেকশনে ইউজ করি।
who knows, কে তাদেরকে বলেছে, তারা মনে করছে হয়তো আমরা এর থেকে প্রিভেন্ট পাবো সেই জন্য খাচ্ছি, কিন্তু এগুলো খাওয়ার কোনো মানে হয় না, এগুলো রাদার ইজ ভেরি হার্মফুল, আমি বলবো একদমই নয়। ডক্টর মনোজিৎ দত্ত মধ্যমগ্রাম থেকে প্রশ্ন করেছেন, সিওপিডি পেশেন্ট কিভাবে সতর্কতা অবলম্বন করবে? একই ব্যাপার, সিওপিডি পেশেন্টরা খুবই ভালনারেবল। ইনফ্যাক্ট আমাদের দেশে বা সারা পৃথিবীতে যত করোনা পেশেন্ট মারা যাচ্ছে তাদের অলমোস্ট 1/3 অফ দ্য পেশেন্টসদের কিন্তু ফুসফুসের কোনো গন্ডগোল রয়েছে। এটা এটা আমরা দেখছি আর কি, কার্ডিয়াক ইস্যুস, লাং সিওপিডি প্রবলেম এবং অন্যান্য সমস্ত কারণে কিন্তু বেশি অ্যাফেক্টেড হচ্ছে। কেন? কারণ এই ভাইরাসটা প্রাইমারিলি ফুসফুসকে অ্যাটাক করে। এই ভাইরাসটা কিন্তু কিডনিকে অ্যাটাক করে না, প্রাইমারিলি হার্টকে অ্যাটাক করে না, লিভারকে অ্যাটাক করে না। এই ভাইরাসটা ঢোকে নাকের ভেতর দিয়ে বা মুখের ভেতর থেকে এবং রেসপিরেটরি ট্র্যাক্টের ভেতর দিয়ে গিয়ে এটা কিন্তু ফুসফুসকে অ্যাটাক করে। সুতরাং যারা সিওপিডি পেশেন্ট তাদের ফুসফুস অলরেডি ড্যামেজড, 30% 40% ড্যামেজ আমরা বলি, তারা ইনহেলার্স নেন, তারা রেগুলার স্টেরয়েড ইনহেলার্স নেন, তারা রেগুলার অন্যান্য ইনহেলার্স নেন যেগুলো ফুসফুসে হাওয়া চলাচলটাকে ঠিক করে। সুতরাং তাদের ক্ষেত্রে প্রিভেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রিভেনশন কি নেবেন সেই একই ব্যাপার, ভালো করে হাত ধোয়া, নিজের ইমিউনিটি বুস্টের জন্য একটু এক্সারসাইজ করা, ভালো মন্দ খাওয়া, এটা সকলের জন্য সকলের জন্য একই প্রিভেন্টিভ মেজার। সেটা সিওপিডি পেশেন্টের জন্য যেরকম প্রিভেন্টিভ মেজার্স, একজন কার্ডিয়াক পেশেন্ট, একজন ডায়াবেটিক পেশেন্ট, একজন ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে কিন্তু একই রকম প্রিভেন্টিভ মেজার্স নিতে হবে। স্পেশাল কিছু প্রিভেন্টিভ মেজার্স রয়েছে যেগুলো সিওপিডি পেশেন্টদের নেওয়া উচিত, সেগুলোর জন্য খুব স্পেশালাইজ তারা ডাক্তারদের সাথে পরিচয়, মানে যাদেরকে দেখাচ্ছে তাদের সাথে কথা বলে সেগুলো প্রিভেন্টিভ মেজার্স লাইক ভ্যাকসিনেশনস কিছু নিতে পারে তারা, যেগুলো ফ্লু ভাইরাসকে আটকায়। মাস্ক তাদের পরা উচিত, বিকজ আমি বলছি বারে বারে কেন, কারণ সিওপিডি পেশেন্টদের ওভার প্রিকশনস নেওয়াটা খারাপ না। তারা যদি মাস্ক পরে থাকতে পারে তারা মাস্ক পরে থাকুক। ইভেন কেন মাস্ক পরে থাকবে, মাস্ক পরে থাকাটার কারণ এটা নয় যে সে ছড়াবে, সে তো ইনফেক্টেড হলে ছড়াবে, কিন্তু অন্য কারোর কাছ থেকে তো পেতে পারে। সে যদি বাড়ি ঘরের মধ্যে একা থাকে সেখানে মাস্ক পরার কোনো দরকার নেই, কিন্তু যখন ফ্যামিলিতে একসাথে রয়েছে, ছেলেরা বাইরে থেকে আসছে বা অফিস থেকে ফিরছে বা তাদের সাথে বসে টেবিলে একসাথে খাচ্ছে বা কথা বলছে, সেক্ষেত্রে মাস্ক পরে থাকার তো কোনো অযৌক্তিক কিছু নয়, মাস্ক পরে থাকতেই পারে, তার যদি কোনো প্রবলেম না হয় মাস্কের সাথে। এবং যেটা ডক্টর ঘোষ বললেন যে সাধারণ সিম্পল মাস্ক, যেগুলো কাপড়ের মাস্ক আপনি পরে আছেন, যেটা কাপড়ের মাস্ক বা সিম্পল সার্জিক্যাল মাস্ক, হ্যাঁ, বাড়িতে অনেকে এখন কাগজের মাস্ক তৈরি করছে, হ্যাঁ, মাস্ক পরে থাকতে পারে। বেসিক প্রিন্সিপাল হচ্ছে যে ড্রপলেট সিক্রিশনসটাকে যাতে আটকায়, সেই যদি হাঁচে, সে যদি কাশে, সেই সিক্রিশনস গুলো যাতে মাস্কটা প্রোটেকশন দেয়, হ্যাঁ, এগুলো ভাবতে হবে, এগুলো চিন্তা করতে হবে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা ডাক্তারবাবুর কাছ থেকে, সবার কাছ থেকে জেনে নেব কি বার্তা দিতে চান আপনাদের এই মুহূর্তে সুস্থ থাকতে, সুরক্ষিত থাকতে। আমি সুজিত বাবুর কাছে চলে যাবো, ডক্টর সুজিত ঘোষ। নতুন কিছু বলার নেই, যে কথাটা বারবার আমরা তিনজনেই বললাম, মূলত হচ্ছে আমাদের সাবধানতা অবলম্বন, যতটা সম্ভব সোশ্যাল ডিস্টেন্সিং, ঘরে থাকা এবং হাত ধোয়া, বারবার হাত ধুতে হবে, এইটাই একমাত্র বার্তা। ধন্যবাদ। ডক্টর নীলোৎপল কুলু। আমি যেহেতু গাইনোকোলজিস্ট, আমি আমাদের যারা প্রসূতি আছে তাদের জন্য একটাই কথা, যে অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। প্রেগনেন্সি আছে মানে আপনার কোনো এক্সট্রা রিস্ক নেই করোনার জন্য। আর আপনার বাড়ির অন্য ফ্যামিলি মেম্বারদের যা যা করণীয় দরকার, যেভাবে আপনাদের প্রিকশন নেওয়া দরকার, আপনিও ঠিক সেই একইভাবে প্রিকশন নেবেন। যেরকম সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, যেরকম হাত ধোয়া, স্যানিটাইজার ইউজ করা, ঠিক তাই সেটাই মেনটেন করবেন। এবং যেমন যেমন ডাক্তারের কাছে চেক আপ করানো বা ইনভেস্টিগেশন করানো, পরীক্ষা নিরীক্ষা, সেটা কন্টিনিউ করবেন। ডক্টর অভিজ্ঞান আছে। আমি বলবো যে যারা বাড়িতে রয়েছেন বা লকডাউন পিরিয়ডের মধ্যে আছেন, খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি, কিন্তু ডেফিনেটলি এই টাইম আস্তে 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 আমরা এটার থেকে নিশ্চয়ই বেরিয়ে আসবো, নিশ্চয়ই আমরা আশার আলো দেখতে পাবো, সেটা তো ডেফিনেটলি বটে। কিন্তু সবাই এটা মনে রাখতে হবে আমাদের, যে এই লকডাউন আমাদেরকে কিন্তু মেনে চলতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং আমাদের মেনে চলতে হবে। আমরা যদি বাজারে যাই,
আমাদের অ্যাটলিস্ট প্রিকশনস গুলো নিতে হবে, দরকার হলে হাতে গ্লাভস পরতে হবে, মাস্ক পরতে হবে, ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে। অ্যাটলিস্ট 1 মিটার ডিস্টেন্স আমরা বলি যে একজন থেকে আরেকজন মেনটেন করে চলবেন। কিন্তু ভালো করে নিজের ইমিউনিটি বুস্টের জন্য এক্সারসাইজ করুন বাড়িতে সবসময় বসে থাকবেন না, এটাতে আরো ডিপ্রেশন ক্রিয়েট করে, আরো বেশি মেন্টাল অ্যাংজাইটি বাড়ে। বেশি নিউজ শুনবেন না, ঠিক আছে? নিজেরা বই পড়ুন, টিভি দেখুন, গল্প পড়ুন, ফোনে কথা বলুন, যেগুলো অ্যাভেলেবল আমাদের মাধ্যম রয়েছে সেগুলো করুন, এবং সর্বোপরি নিজেরা সবাই সাবধানে থাকুন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ভাইরাস কিন্তু 2 সপ্তাহ 2 মাস 3 মাসের মধ্যে যাওয়ার নয়। সুতরাং আজকে যদি লকডাউন খুলেও যায়, এটা ভাবার কোনো কারণ নেই যে ওভারনাইট আমাদের লাইফ উইল বি লাইক 2 মান্থস বিফোর। হ্যাঁ, আমরা সবাই মলে যাব, আমরা সবাই বাইরে বেড়াতে যাব, ঘুরতে যাব, এটা কিন্তু হবে না। এই জিনিস এখন চলবে অ্যাটলিস্ট, আমার মনে হয় অ্যাটলিস্ট 6 মান্থস এই জিনিসটা চলবে। সুতরাং আমাদেরকে সবাইকে পেশেন্স নিয়ে থাকতে হবে এবং আমাদেরকে সাবধানতা অবলম্বন করে থাকতে হবে। বেশি সাবধানতা অবলম্বন করলে কোনো ক্ষতি নেই, এটা সবসময় মনে রাখতে হবে। কম সাবধানতা অবলম্বন করলেই ক্ষতি। সুতরাং ডক্টর ঘোষ যেটা বললেন, বারে বারে হাত ধোয়া, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, এগুলোর দিকে প্রচন্ডভাবে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। ডক্টর সুজিত ঘোষ, ডক্টর নীলোৎপল কুলবী এবং ডক্টর অভিজ্ঞান মাঝি আমাদের এতক্ষণ সাথে রয়েছেন, তাদের মূল্যবান সময় দিলেন, অসংখ্য ধন্যবাদ। সাথে সাথে বন্ধুরা বলি, এই করোনা যোদ্ধা যারা এই মুহূর্তে আমাদের সাথে নেই সারা পৃথিবীতে, আমাদের এই অনুষ্ঠান আমাদের গ্রুপ থেকে আমরা তাদের কুর্নিশ জানাই, তাদের আত্মার চিরশান্তি কামনা করি। তাদের শুধু মানবতার জন্য তারা কত বড় বলিদান দিয়ে গেলেন, এটা আমাদের সত্যি ভাবার। সাথে সাথে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং মধ্যমগ্রাম আমার তোমার গ্রুপ থেকে এমন অনুষ্ঠান আগামী দিনে করা হবে, কারণ আমরা সংকল্পবদ্ধ আপনাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ সংকল্প ডায়াগনস্টিক সেন্টার আজকের এই অনুষ্ঠান করতে দেওয়ার জন্য। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।